নমস্কার। সাহিত্য জগতে প্রবেশটা আমার একটা কি বলবো, ঈশ্বর দত্ত ক্ষমতার মধ্যে। আমি কবে কবিতা লিখতে শিখেছি বা কবিতা লিখছি আমার এখনো মনে পড়ে না। অতি বাল্যকাল থেকে, যখন আমি সপ্তম শ্রেণীর ছাত্র, তদানীন্তন আমি দক্ষিণ কলকাতার ন্যাশনাল কলেজের ছাত্র, এই ন্যাশনাল স্কুলের পড়তাম প্রথম ছাত্র জীবনে, তারপরে আশ্রস কলেজ। তা সপ্তম শ্রেণীর ছাত্র যখন, তখন আমার চতুর্দশপদী কবিতা তদানীন্তনকালে বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীকালে নবম শ্রেণীতে আমি যখন পড়ি, তখন স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে আমার এক অঙ্কের নাটক শান্তিপুরোর লাঠি বলে, আমার আজও মনে আছে, সেসব পাণ্ডুলিপি নেই, মঞ্চস্থ হয়েছিল স্কুলে। এরপর থেকে কবিতা লেখা আমার কাছে মানে একটা কি বলবো, আমি এই শুয়ে শুয়ে কবিতা লিখি। এবার রাস্তায় যেতে যেতে কবিতা লিখেছি, তার মধ্যে আমার দুবার আমি গাড়ি অ্যাক্সিডেন্টের মধ্যেও পড়েছি। রাস্তায় যেতে যেতে কবিতা, লোকে আমাকে ট্রেনে রাস্তার থেকে সরিয়ে দিয়েছে। পণ্ডিতেরওটি হয়েছিল বালিগঞ্জ। তা কবিতা লিখতে লিখতে ট্রেনে আমি মল্লিকপুরে না নেমে চলে গেছি সোজা ডায়মন্ড হারবার। সারা রাত ডায়মন্ড হারবারে কাটিয়েছি কবিতা লিখতে লিখতে। তোমার বালিগঞ্জে লাস্ট ট্রেন পালিয়ে গেছে, আমি আবার স্টেশন মাস্টারকে বলে সারা রাত্রির বালিগঞ্জে স্টেশনে কাটিয়েছি। এরকম ঘটনা আমার কবিতা লেখার ক্ষেত্রে হয়েছে। এই সাহিত্য জীবনে প্রবেশ করা বা এর মধ্যে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। কেন, মা স্বর্গীয় সিদ্ধেশ্বরী দেবী তদানীন্তনকালে ছড়া কবিতায় পারদর্শিনী মহিলা ছিলেন। তার কবিতাগুলো, তার ছড়া কবিতাগুলো আমি কারেকশন করতাম। তখন আমি চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়ি। প্রথম আমার বই প্রকাশ, আমি দীর্ঘদিন এই নানা রকম ব্যবসা বাণিজ্য, চাকরি করবো না বলে যে প্রতিজ্ঞা আমার ছিল, সেটাকে ফলপ্রসূ করেছি বটে, কিন্তু খুব টানাপোড়েনের মধ্যে আমাকে চলতে হয়েছে বেশ কিছুটা জীবন, বেশ কিছুটা কাল। আমি অল্প বয়সেই বিবাহ করেছি। 24 বছর বয়সে আমি বিয়ে করি। তারপর যেহেতু চাকরি করি না, নিজে পায়ে নিজে দাঁড়াতে আমাকে অনেকখানি কষ্ট করতে হয়েছে। তার মধ্যে আমার কাছে 2007-এ সঞ্চয়ন প্রকাশনী আমার কাছে আসে। কার থ্রু দিয়ে আসে আমি জানি না। তখন আমার কোনো উপন্যাস লেখা হয়নি, বা আমি তখনও পর্যন্ত গান লিখিনি। গান গাইতাম, গান এই কলম ধরে লিখতাম। একটা গান লিখতে গেলে তো একটা সুর দরকার, সে সুরটা নিশ্চয়ই আমার মধ্যে আছে। তা সে আমার কাছে এসে 2006-এ, মানে 2007-এর বইমেলায় আমার কিছু বই প্রকাশ করবে তার উদ্দেশ্য। সে শুনেছিল আমার নাকি অনেক বই আছে, কিন্তু তখন আমার কোনো উপন্যাস বা গানের বই নেই, কবিতার বই কটা আছে। তা আমাকে এসে সঞ্চয়ন প্রকাশনীর মালিক আমাকে এসে বলে, আপনি কবিতার বই দুখানা নেয়, নিয়ে বলে আপনি একটা উপন্যাস দিন না। আমি বললাম, দেখুন আমার কাছে তো কোনো উপন্যাস লেখা নেই, আমি এই মুহূর্তে কি করে উপন্যাস লিখি? না, আপনি চেষ্টা করলেই পারবেন। না, এখন আপনাকে সময় আছে 3 মাস। তখনও 7-এর বই মেলা বেরোতে 3 মাস সময় আছে। তা আমি সেই সময়তে তার কথা অনুযায়ী ফার্স্ট উপন্যাস সুবর্ণরেখা আমি লিখতে আরম্ভ করলাম। সেই সুবর্ণরেখা উপন্যাসই আমার প্রথম প্রকাশিত 2007-এর বই মেলায়। আর তার সঙ্গে প্রকাশিত হয় দুখানা কবিতার বই, যেমন নিরুপমা রায় আর মহানগরী, যে মহানগরী আজকে নোবেলে অ্যাপিয়ার হয়েছে। প্রচুর কবিতা লেখা হয়েছে আমার। এই প্রথম উপন্যাস সুবর্ণরেখা আমার শুরু উপন্যাস লেখা। তারপর পর বছরে 2-3খানা করে উপন্যাস লিখে আজকে উপন্যাসের সংখ্যা আমার দাঁড়িয়েছে 19খানা। আমি যখন কবিতা লিখতে আরম্ভ করেছি বাল্যকালে, চতুর্দশপদী কবিতা যেন আপনি আমার কাছে চলে আসতো। 14টা অক্ষর, 14টা লাইনে, 14টা পংক্তিতে আমি কবিতাটা শেষ করতাম। এরকম করে আজকে 624টা কবিতার বই আমার। প্রথম থেকেই আমি যে কবিতাগুলো লিখেছি, চতুর্দশপদী কবিতার সংখ্যাই বেশি।
ছোট নাতি এসে বলল, এই যখন ভূতের গল্প লিখি, হ্যাঁ আমাকে, আমি লিখছি একটা উপন্যাস লিখছি, তখন ওরা বিষাক্ত মাকড়সা উপন্যাসটা আমি লিখছি ঘরে বসেই। আমাকে এসে দৌড়ে দৌড়ে, 8 বছর তখন ওর বয়স, আমাকে এসে বললো, দাদু তুমি তো এইসব গল্পের বইগুলো লিখছো, তুমি ভূতের গল্প জানো? তাই বললো, হ্যাঁ জানি। তা কটা জানো দাদু? তা 8 বছর তখন বয়স। আমি আন্দাজেই বলে দিলাম 40টা। তার পর মুহূর্তে বোধ হয় 10 মিনিটও গেল না, ওর বাবার কাছ থেকে, বড় ছেলে নাতি, এবারেতে ওর বাবার কাছ থেকে এত বড় একটা কালো ডায়েরি, সেটা আজ আছে পাণ্ডুলিপিটা, ডায়েরি আর একটা ভালো কলম এনে বললো, তুমি ভূতের গল্প লেখো। আমি বললাম, কটা? হইলো, তুমি যে বললে 40টা। এবার সেটা দিয়ে আমার কাছে বসে রইল। আমি বললাম, তুই যা। বললো, না তুমি ভূতের গল্প লিখতে আরম্ভ করো, তোমার বই ছাড়ো। এবার সেই ভূতের গল্প তাগাদাতে আমাকে ধরো 1.5 মাসের মধ্যে 40টা ভূতের গল্প লিখতে হলো, এবং সেই বইটা আমাকে পাবলিশ করতে হলো। আমার মা ঠাকুর দেবতার গান শুনতে খুব ভালোবাসতেন। তা আমাদের কালীঘাটের বাড়িতে, আমি তো পরবর্তীকালে এখানে চলে এসেছি বাড়ি ফাড়ি করে, আমার জন্মস্থান তো কালীঘাট, 13 নম্বর কালিদাস পৈতন্ডী লেন, আদি বাড়ি কালীঘাটে। মা খুব ঠাকুর দেবতার গান, ভক্তিমূলক গান শুনতে ভালোবাসতেন। তা তখনকার দিনে আমাদের ওই কালীঘাটের বাড়িতে আমার চোখে দেখা মাসে একটা করে চা পানের আপ্যায়নে একটা করে জলসা হতো। মার ডাকে আসতো সবাই, মাকে খুব ভালোবাসতো। যেমন আমার চোখে দেখা তোমার হচ্ছে অমল মুখার্জি, হেমন্তর ভাই, আমাদের বাড়িতে আসা পিন্টু ভট্টাচার্য, কৃষ্ণা রায়, অখিল বন্ধু ঘোষ, তোমার হচ্ছে এই রকম জাতীয় আরও আছে, এরকম জাতীয় তোমার কমেডিয়ান প্লেয়ার 2 বেচারা, তোমার হচ্ছে মীরা বিশ্বাস, এরা আমার চোখে দেখা এগুলো বাড়িতে আসতো। তা আমি একদিন পিন্টু ভট্টাচার্যকে বললাম, ওরা সেই গান শুনতো, গান গাইতো, কোনো দক্ষিণা নয়, শুধু চা পানের আপ্যায়ন। মা খুব জর্দা পান খেতে ভালোবাসতেন, তখন দিলীপের জর্দা বাজারে খুব নাম করা ছিল, সেই মাসে একদিন হতো। তা আমি একদিন পিন্টু ভট্টাচার্যকে বললাম, পিন্টুদা, পিন্টু কাকু, আপনি আমার একটা গান কটা আমি লিখেছি, গান লিখে পিন্টু কাকু আমার একটা গান গাও না। তখন দাঁড়া, তুই একটু বড় হ, ভালো করে গান লেখ, আমি তখন তোর গান গাইবো। তা ওরা যে গানগুলো গাইতো, সেই সুরগুলো আমি কানে নিতাম, আর সেই ওদের কথাগুলো আমার মাথায় থাকতো। হ্যাঁ, অমল মুখোপাধ্যায়কে আমি অনুরোধ করেছিলাম, কেউ আমার গান তখন গাইনি। হ্যাঁ, তো এইতে আমার এই গানে, তার পরবর্তীকাল থেকে আমি ওই গান নিজে সুর করে আমি গান লিখতে আরম্ভ করলাম। গীতমঞ্জুরি, আজ বর্তমানে আমার 3 খণ্ডে গীতমঞ্জুরি গানের বই, যেটা তোমার হচ্ছে 800টা গান তার মধ্যে আছে। তবে আমি মনে করি যে কবিতা লেখা আর গান লেখা, যে কবিতা লিখতে পারে সেই গানও লিখতে পারে। তবে গানের একটা আলাদা ব্যাপার আছে, গানটা একটা সীমিত জায়গার মধ্যে শেষ করতে হয়। তার হচ্ছে অন্তরা মাঝখানের একটা আছে, যেটাকে ছন্দ মিলের মধ্যেই আসে, কিন্তু সেইটাকে নিয়ে আসতে হয়। সেটা কিন্তু আমার এদের কাছ থেকে শেখা। ওই আমার বাড়ির যখন গান গাইতো পিন্টু ভট্টাচার্য, এরা অমল মুখার্জি, এরা যখন গান গাইতো, সেইটা দেখে ওদের খাতা দেখতাম আমি। ওরা তো খাতা দেখে গান গাইতো, আমি একদম পাশে বসে থাকতাম। এই আমার এই যে ছোট্ট নাতিটার মতন বয়স আমার তখন, হ্যাঁ, তখন ওদের পাশে বসে থাকতাম, এইটাই ফলো করতাম। এইটা করে এই হয়েছে আজকে। আমি যখন ছাত্র কলেজে পড়ি, তখন আমি তোমার হচ্ছে ছাত্র পরিষদে আমি যুক্ত, এবং সেখানে ছাত্র পরিষদের তখন আমাদের কলেজে জিএস ছিলেন জয়ন্ত ভট্টাচার্য, তার বাড়ি ছিল ঢাকুরিয়া কলুপাড়ায়। আমি তার সঙ্গেই হাতে খড়ি, এবং সেইখানেতে আমার সঙ্গে আমি সুব্রত মুখার্জির সঙ্গেও আমি বহুবার চলাচল করেছি। তারপরেতে তোমার হচ্ছে মমতা ব্যানার্জি যখন আমাদের যাদবপুর কেন্দ্রে প্রথম ইলেক্টেড হন, সেই সময়তে মমতার সঙ্গেও আমি যুক্ত ছিলাম। তখন তো কংগ্রেস, তখন তো টিএমসি হয়নি, এখানেতে
অনেকগুলো মিটিং শিটিংও করেছি আমি, সবই ঠিক। তারপরেতে মাঝখানটাতে আমি নিজের আর্থিক একটু টানাপোড়েনের মধ্যে পড়ে গেছিলাম। পড়ে যেতে আমি সুবর্ণরেখা বলে একটা হাউসিং স্কিম করেছিলাম মথুরাপুরেতে। সেখানে অফিস টফিস করেছিলাম কোনো একটা লোকের পাল্লায় পড়ে, ওখানকার আমি সেইখানেতে বহু টাকা আমার ব্যয় হয়ে যায়। আমি সুবর্ণরেখার স্কিম, আমার স্কিমটা ছিল যে ওদিককার নদীর ওপারের লোকেরা বা গ্রাম অঞ্চলের লোকেরা তো কলকাতায় শর্ট করে আসতে পারবে না, তাদের অত টাকাপত্র নেই। তারা যদি একটা মিডলে ওইখানেতে ছোটোখাটো আমি 2 কাঠা জায়গার উপরে 2খানা ঘর আর হচ্ছে রান্নাঘর ফান্নাঘর নিয়ে 85,000 টাকা আমি দর রেখেছিলাম। দর রেখে বাড়ি করে ওদের বিক্রি করেওছিলাম, কিন্তু সেই জায়গাটা ফলপ্রসূ করতে পারলাম না। আমি সত্যবাপুলি তদানীন্তনকালে সত্যবাপুলি কংগ্রেসের মন্ত্রী ছিল, সত্যবাপুলির ভাইয়ের জায়গা ঝন্টু বাপুলির, আমি বাপুলি বাজারে অনেকখানি জায়গা ওদের কাছ থেকে কিনেছিলাম, কিনে আরম্ভ করেছিলাম। সেইখানে আমি চোট খেয়ে গেলাম, যে লোকের এতে আমি গেলাম সেই আমাকে চোট করলো ওখানকার। তার পরিপ্রেক্ষিতে আমি প্রায় বছর 5-6 দারুণ আর্থিক অনটনের মধ্যে আমি পড়ে যাই। আমার সমস্ত প্রায় আমি নিঃস্ব হয়ে গেছিলাম। সেই সময়তে বিয়েও করেছি, তখন দুটো ছেলে মেয়ে তখন আমার, হ্যাঁ 2টো না 1টা বোধহয় ছেলে মেয়ে, তখন মেয়ে বড় মেয়েটাই। তা তারপরেতে আমি ছেড়ে দিলাম রাজনীতি, ছেড়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরেতে 2006-তে তোমাকে বলবো, এটা একটা অলৌকিক ঘটনাটা তোমাকে বলি আমি। 2006-তে আমি একদিন ভোরবেলাতে শুয়ে নিজেই ভাবছি আমি এবছর 2009-এ পার্লামেন্টের ক্যান্ডিডেট হব। নিজে ভাবছি, নিজে ভেবে সকালবেলাতে চায়ের টেবিলে বসে, তখন আমার বড় মেয়েটা কারণে বিয়ে থা হয়নি, না বড় মেয়েটার বিয়ে হয়েছে, বড় মেয়ে 2005-এ বিয়ে হয়েছে। এবারেতে আমি ওদের চেয়ার টেবিলে আমার ডাইনিং রুমে বসে আমি চা খেতে বললাম ওদের সামনে, সবার সামনে, জানিস আমি 2009 পার্লামেন্ট ইলেকশন আছে, জানিস তোরা কি? তা অনেকে বলছে না জানি না, দু-এক ছেলেদের মধ্যে। তা আমাকে বড় মেয়ে বলছে কেন বাবা? আমি বললাম এবার আমি পার্লামেন্ট ইলেকশানে আমি দাঁড়াবো, আমি ভোটে। ও বড় মেয়ে তখন স্কুলে পড়ছে, 9-এ বোধহয়। আমাকে বললো বাবা, না 9-এ নয়, ও তখন ও তো বিয়ে হয়ে গেছে, ছোটো মেয়েটা তখন 9-এ পড়ছে। আমাকে বললো যে বাবা তুমি কোন রাজনীতি করো যে তোমাকে পার্লামেন্টে টিকিট দেবে? কোন দল? হ্যাঁ, পঞ্চায়েত নয়, কলকাতা কর্পোরেশন নয়, বিধানসভা নয়, একবারে পার্লামেন্ট। আমি বললাম দেখ না, আমি পার্লামেন্টে ঠিক টিকিট নেবো। হো করে হাসি দোল উঠলো বাড়িতে। সে একবারে এই হাসি দোল 3 দিন যাবৎ চলছে। খেতে বসে সবসময়তে বাবা দা জানিস বাবা এবারেতে পার্লামেন্টে দাঁড়াবে, ছেলে মেয়েদের নিজেদের মধ্যে মার সঙ্গে গল্প হচ্ছে। আমার খুব বিরক্ত লাগলো জানো। তখন আমার মারুতি ভ্যান গাড়িটা ছিল, মারুতি ভ্যানটা চালাতো যে একটা ড্রাইভার ছিল, তাকে আমি বললাম, সে আমাকে নিয়ে বেরোতো সকাল এই 10টা সাড়ে 10টায় বেরোতো, আমার কাজকর্ম সেরে আবার আমি চলে আসতাম, অল্প টাকা তাকে মাইনে একটা দিতাম। তাকে আমি বললাম দেখ কালকের থেকে তোকে একটু মাইনে বেশি দেবো, তুই সকাল 8টায় আমার বাড়িতে আসবি আর রাত্রির 8টায় তোকে ছাড়বো। আমার ছেলেরা, আমার গিন্নি বললো কেন এতক্ষণ তুমি কোথায় থাকবে, লেখালেখি করবে না? আর না এই কদিন একটু লেখালেখি করবো না। তা হচ্ছে কোথায় যাবে? আমরা কাজকর্ম আছে, আমাদের জায়গা জমির কাজে আছে, আমাদের যেতে হবে। হ্যাঁ বলে আমি ওকে নিয়ে সকাল 8টার সময় বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে উদ্ভ্রান্তের মতন শুধু রাস্তায় ঘুরতে থাকি, কোন দলের কাছে যাব। তা বলে আমি রাস্তায় ঘুরতে একদিন বাঘাযতীনে গিয়ে হাজির হলাম। টিঙ্কু রায় বলে একটা ছেলে বাঘাযতীনে, আমার এই গল্পে অনেক প্রপার্টির জবরদখল প্রপার্টি, যারা জবরদখল করেছিল একটু মস্তান টাইপের, সে কিন্তু এই প্রপার্টিগুলো দাঁড়িয়ে উদ্ধার করেছে আমার গল্পে। তা আমি তাকে টিঙ্কুর বাড়িতে গিয়ে হাজির হলাম। হাজির হতে টিঙ্কু আমাকে বলছে গুরু কি অ্যাকশান আছে বলো? ও জানে জায়গা জমির অ্যাকশান। তা আমি বললাম হ্যাঁ অ্যাকশান আছে অনেক বড়, কিন্তু না কবে করতে হবে বলো? হ্যাঁ করলে তো আমরা এই 2 পয়সা পাবো।
আমি বললাম দাদা এই অ্যাকশানটা অন্য অ্যাকশান। তো ওর বউ বলছে দাদা কী অ্যাকশান এটা? আমি বললাম দাঁড়ান না। তো চা খেলাম, চা খাওয়ালো, চাটা খাওয়ার পর আমি বললাম দেখ 2009 আমাকে পার্লামেন্টে দাঁড়াতে হবে, টিকিট করে দিতে পারবি? তা সেই তো কুটি কুটি হো করে দুজনে ওরা স্বামী স্ত্রী। বললো এটা কী করে সম্ভব যে 2009 তুমি কোন দলে আছো? হ্যাঁ, তোমাকে কে টিকিট দেবে? টিএমসি, কংগ্রেস? কংগ্রেস তো এখন তোমাকে চিনবেই না। টিএমসি, কংগ্রেস, সিপিএম তো দেবে না, কে তোমাকে টিকিট দেবে? আমি বললাম জানি না, যদি টিকিট এইটা যদি এই অ্যাকশানটা আমার সাকসেস করতে পারিস তাহলে আমি তোকে, তুই যেটা চাইবি সেটাই আমি তো করব। তা বললো দেখো সম্ভব না, আমার কোনো চাহিদা এখানে নেই, আমি পারবো না কিছু করতে। হ্যাঁ, তোমার নতুন অনেক দিন পরে গেছি তো, তোমার যে নতুন ফোন নম্বর কিছু থাকে তুমি আমাকে দিয়ে যাও। তো ওকে আমি দিয়ে গেলাম। বললো যদি আমার সুবিধে হয় তোমাকে ফোন করব। 3 দিন পরে টিঙ্কু রায়ের ফোন এলো আমার কাছে সকাল 8টা, সাড়ে 8টার সময়, দাদা তুমি 10টার মধ্যে আমার বাড়িতে চলে এসো। আমি তো একদম ভাবলাম একটা কিছু হয়েছে নিশ্চয়ই, হ্যাঁ হলো হবে। আমি চলে গেলাম ওর বাড়িতে। ও তখন আমাকে, ওর বাড়ির পেছনে লালকার মাঠে রাহুল সিনহা থাকে, বিজেপি রাহুল সিনহা থাকে তখন, ও লালকার মাঠে আমাকে নিয়ে গেল। আমি গেলাম, রাহুল সিনহাকে গিয়ে সরাসরি বলতে পারে না, তখন তো ইলেকশন অনেক দেরি, 2009, তো সরাসরি তো বলতে পারে না পার্লামেন্টের টিকিটের কথা। আমাকে ওইখানে তোমার বিজেপির মেম্বারশিপ করালো। সেই বিজেপির মেম্বারশিপ হওয়া পরেতে আমি এবারেতে তোমার ওই রোজই যাতায়াত করতাম রাজ্য অফিসে, ওখান থেকে তারপর আমি কয়েকটা পদও গ্রহণ করলাম, আমাকে দিল, যেমন ট্রেড সেলের ভাইস প্রেসিডেন্ট, তারপরেতে তোমার হচ্ছে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের তোমার হচ্ছে সম্পাদক, এই সমস্ত নানা রকমের পদ দিল। দেওয়ার পরেতে আমি ইলেকশান এগিয়ে আসছে, এই 3 বছর আমি খাটলাম বিজেপিতে। খাটার পরেতে ইলেকশান তখন নিয়ারে এসে গেছে, ঘোষণা হবে। যাদবপুর কেন্দ্রে 11 জন প্রার্থীর নাম পড়ে গেছে। এবারে আমাকে জিজ্ঞাসা করছে ওদের অফিসের রাহুল সিনহা জিজ্ঞাসা করছে যে আপনার কোনো কি ইচ্ছে আছে? আমি বললাম আমার তো দাঁড়াবার ইচ্ছা আছে পার্লামেন্টে। তো বললে ঠিক আছে, বাইরে একটা আমি সিটের বন্দোবস্ত করছি। আমি বললাম রাহুলদা বাইরে সিট হলে হবে না, আমাকে যাদবপুর কেন্দ্রে দিতে হবে। বললো যাদবপুর কেন্দ্রে একসাথ ব্যাপার, হতেই পারে না, 11 জনের পড়ে গেছে, যারা এতদিন কাজ করছে যারা পার্টিতে, তারা কি করে হবে? তখন সেই সময়তে আমি অনরটল বিজেপি একে আমি সেই সময় তোমার হচ্ছে লালকৃষ্ণ আডবাণী নেতাজি ইন্ডোরে আসছে, একটা ডেট হয়েছে। তা তখন সত্যপ্রিয় মুখার্জি মারা গেছে। সত্যপ্রিয় মুখার্জি তখন বিজেপির রাজ্য সভাপতি, খুব রাজবাড়ি লোক। আমি তার কাছে গেলাম সরাসরি, একেবারে কারুক্ষে নিয়ে নয়। আমি গিয়ে বললাম দাদা আমাকে চেনে, শুনলাম লালকৃষ্ণ আডবাণী আসছে ইন্দোরে। হ্যাঁ আসছে তো শুনেছেন, আর আমি আর কি করব। তারপরে আমার প্রস্তাবটা গ্রহণ হলো যে আমি সেই 11 জনকে হটিয়ে আমি যাদবপুর কেন্দ্রে পার্লামেন্টের টিকিট পেলাম। নমস্কার, আমার নাম শ্রেয়ান ভট্টাচার্য। ফুটফুটে জ্যোৎস্নায় জেগে শুনে বিছানায় বনে কারা গান গায়ে ঝিমি ঝিমি ঝুমঝুম। চাও কেন পিটি উঠে পড়ো লক্ষ্মীটি চাট চায় মিটি মিটি বনভূমি নিঝুম। ফাল্গুনে বনে মনে পরিরাজে ফুল বনে চলে এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম। লিখেছেন মোহিতলাল মজুমদার। নমস্কার, আমার নাম সায়নী ভট্টাচার্য। আমি একটা ছড়া বলবো। সেই ছড়ার নাম হলো ভোর হলো। ভোর হলো দর হলো খুকুমুনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে। খুকুমুনি ওঠরে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা হয়, দারোয়ান গান গায় শোনা ওই রামা হয়। লিখেছেন কাজী নজরুল ইসলাম। নমস্কার।
রজনী ক্লান্ত আঁখের নিদ্রিত মুখ, অলসে জীবন ঢাকা। কেন আমি আজ রজনী তোমাকে দেখেছি এমন একা? কোন অবসাদে ভাঙলো পাঁজর, কে দিল আঘাত মনে? কহ কোন সেই দুর্মুখ নারী এসেছিল সেই ক্ষণে, যে এসে আজ করিল হরণ রজনী তোমার মন। নির্ভীত গোপনে নিরলস ভাবে করে গেল আলাপন, তুমি তার সেই সুধাময় রসের বাক্য বানাতে বিদ্ধ। কেন সে হলো না তোমার বাধ্য? সে নারী এত অবাধ্য, রজনী তোমাকে ঠকিয়ে গেল সে আফসোস তাই মনে। প্রতারক নারী ওদের কর্মে ওরা কাছে আসে কুক্ষণে। তবে তুমি আজ বিলাপ করো না রজনী, তোমাকে বলি ভোর হতে যায় আমিও আমার নিজ কর্মেতে চলি। আগামী দিনেতে দেখা হবে পুনঃ শয্যায় পাবে তুমি, মনে রেখো আমি তোমার বাধ্য, প্রতারক নই আমি। রজনী কহিল আজ মন ব্যথা যাপে রাম আমি নিজে, কাল শয্যায় আমাকে দেখবি মুখ ঢেকে আছি লাজে। চাওয়া পাওয়ার সমান্তরাল ভাব, কিছু দিতে চাই কিছু পেতে চাই, চাই না এমন চাওয়া যা দেওয়া কারো সম্ভব নয় আমারও হবে না পাওয়া। আমি পেতে চাই সেটুকু তাহার ভালোবাসা ভরা পাত্র, আমি পেতে চাই গোত্রে কুলীন কিংবা বামন গোত্র, আমি পেতে চাই সমাজ সেবক মানবিকতায় পূর্ণ, অহংকারে ঘেরা ডুবে যার করেছে দর্পচূর্ণ। যে মানুষ সেই পূর্বের স্মৃতি নিজেকে গিয়েছে ভুলে, যে মানুষ আজ খেয়া পারাপারে তটিনে রেখেছে কুলে, পরের দুঃখে কাঁদেছে মানুষ। আমি চাইছি এমন লোক, আমি চাই তার স্নেহ সুধাময় আন্তরিকতার চোখ, যে সে মানুষ যদি কাছে এসে চায় আমারও দেওয়ার আছে, আমি তাকে দেখব নিজের জীবন যা আছে আমারই কাছে। চাওয়া ও পাওয়ার সমান্তরাল রেখায় আমি যে চলি, আমি মানবিকতায় নিজেকে মেরেছি সে কথা সবারে বলি। পয়লা বৈশাখ অন্ধ হয়ে রাত শেষ হলো যেই, বন্ধ দুয়ার খুলে পয়লা বৈশাখ দর্শন দিল সহস্র চোখ মেলে। লাল আবিরে রাঙিয়ে মাথা পূবের আকাশ ছেয়ে, ফুলের গন্ধ ভেসে আসছে দক্ষিণা বাতাসে। শ্যামল শোভায় দুর্বার দল শোভিছে চরণে কার, নববর্ষে প্রভাত রবির উদয় হয়েছে এবার। প্রাণের স্বচ্ছ শনিতে আমার কে যেন দিচ্ছে নাড়া, গঙ্গায় বান আসছে ওতেরে জলোচ্ছ্বাসের ধারা। সোনারি আলোয় ভরে আছে দিক, মেঘ রৌদ্র খেলা, দিগন্ত পরিব্যাপ্ত শনির সৌম্য মেলা। ঘরে ঘরে ক্রেতা বিক্রেতা নেই, পসারে সাজানো ঘর, বর্ষ শুরুর ভোরের হাটেতে কেউ নয় কারো পর। বসে কি বরণ সবাই আপন কুলবধূদের ভিড়, দেবের চরণে অঞ্জলি দিতে সকলের নতশির। শঙ্খ কাঁসর উলুধ্বনির শব্দ আসছে কানে, বেহুশের মতো ছুটছে মানুষ কোথা যায় কাটটানে। আজি এ প্রভাতে মানুষের মন আনন্দে উল্লাসে, ময়ূরের মতো পেখম তুলেছে নৃত্যের অভিলাষে। শুরু হলো আজ নূতন বর্ষ, হর্ষে কাটাবো দিন, মাভৈ মন্ত্রে মানবাত্মায় বেঁধে নিয়ে রাখিবিন। রাত নিঝুম শহর নিঝুম, তবুও আসে না ঘুম। আকাশ কাঁদে মরা চাঁদে শহরটা বীরভূম। মাঝে মাঝে কলের বাঁশি বাজছে থেমে থেমে, কারখানাতে মজুরগুলো কাজ করে গা ঘেমে। তাদের কথা শুনছি কানে হুল্লোড়ে মহাধুম। রাত নিঝুম শহর নিঝুম, চোখে আসে না ঘুম। শান্ত নদী মুখ বেঁকিয়ে চলছে ঘরের পাশে, দমকা বাতাস ঝটকা মারে মাঠের সবুজ ঘাসে। জানলা দিয়ে মুচকি হেসে ডাকছে ধ্রুব তারা, তবু আমি খাটের পরে রয়েছি তন্দ্রা হারা। জোর করে তো ঘুম আসে না, চোখেই অগাধ ঘুম। ভাবছি ভোর ভোরে পালিয়ে যাব আবার সিংভূম। রাত নিঝুম শহর নিঝুম, চোখে আসে না ঘুম।